So here you can see কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে এটার ব্যবহার আমরা করে থাকি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। এখানে বলছে একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজ যেটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজ যেটি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে সাধারণত ইফ ক্লজেস ও বলা হয়। A conditional sentence contains two clauses. The dependent clause expresses the condition, and the main clause expresses the consequences. They are also known as if clauses. There are four types of conditional: zero conditional, first conditional, second conditional, and the third conditional. Zero conditionalটা কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। জিরো, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। জিরো কন্ডিশনালটা কি বা কাকে বলে? জাস্ট ফোকাস হিয়ার। একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব বা টেন্স নিয়ে গঠিত হয়। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখন ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময় হবে। A zero conditional sentence can be made with two present simple verbs or tense. On is the if clause and another on is the main clause. It is used to express general truth and habits. This conditional is also used when the result will always happen. কন্ডিশন মানে শর্ত, অর্থাৎ ইফ ক্লজ। এটা হচ্ছে মূলত সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। আরেকটি থাকে মেইন ক্লজ। টোটাল কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার বলছে: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল হচ্ছে এমন কোন সেন্টেন্স বা বাক্য যে বাক্যের ভিতর দুটো ক্লজ থাকবে। ক্লজ মানে বাক্যাংশ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব থাকে বাট সেটা পরিপূর্ণ হয় না, একটার উপর আরেকটা ডিপেন্ড করে থাকে। একটা বাক্যের ভিতরে একটা বাক্য তৈরি হতে গেলে লাস্টে ফুল স্টপ থাকে, ক্লজের লাস্টে ফুল স্টপ থাকে না, কমা থাকে। অর্থাৎ ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বাড়ে, তাহলে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অর দ্য ট্রুথ। এটা তো একটা সত্য কথা, তাই না? বৃষ্টি হলে পুকুরের পানি বৃদ্ধি পায়। তো এখানে দুটো ক্লজ আছে, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মেনটেন করে লেখা। ইট সাবজেক্ট, রেইনস ভার্ব, ওয়াটার সাবজেক্ট, রাইজেস ভার্ব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিতে তাপ দাও, ইট বয়েলস, এটা ফোটে। তাহলে পানিতে তাপ দিলে তো পানি ফুটবে, দ্যাট ইজ দ্য ট্রুথ। ইফ ইউ পুশ দ্য বাটন, ইট লাইটস আপ। আপনার ঘরে একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে, অলে একটা সুইচ আছে, সুইচে প্রেস করলেই বাল্বটা জ্বলে ওঠে। সো দ্যাট ইজ দ্য থিংস। অর্থাৎ জিরো কন্ডিশনালটা কি? আলাদা দুটো ক্লজ থাকে একটি বাক্যের ভিতর, অর্থাৎ আলাদা দুইটা সাবজেক্ট এবং ভার্ব, দুটো ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স মেনটেন করে। যদি এটা হয় তাহলে ওটা হয়, এটা হলে ওটা হয়। বিষয়টা হচ্ছে এরকম। ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল সাধারণত ইফ এর পর একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। কি বলছে এখানে, বোঝার চেষ্টা করেন। ফার্স্ট কন্ডিশনালটি কি? এখানে বলছে ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পর একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর ফিউচার সিম্পল ক্লজ। এইরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। A first conditional sentence contains a present simple tense after if and then a future simple clause. It is used to express things that may happen in the future, but you don't know what will happen. It describes possible things. অর্থাৎ বিষয়টা কি? এখানেও আলাদা দুটো ক্লজ থাকে, কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, একটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে। ইফ ইট রেইনস টুডে,
যদি আজ বৃষ্টি হয়, আইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না। আইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না। ইফ আই হ্যাভ এনাফ মানি, হ্যাভ দেখলেই অনেকে মনে করে পারফেক্ট টেন্স, এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, অর্থাৎ থাকা। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, আইল হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করব। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি তাড়াতাড়ি না যাও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। অর্থাৎ এইগুলোকে বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, শর্তযুক্ত বাক্য। এখানে দুটো আলাদা ক্লজ থাকে। আমার একটা ক্লজ হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে, আরেকটা ক্লজ হচ্ছে কিসে হয়ে থাকে, ফিউচার ইনডিফিনিট টেন্স। কিসে হয়ে থাকে, ফিউচার ইনডিফিনিট টেন্স। দ্য সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালটা কি? ওয়েট, ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। সেকেন্ড কন্ডিশনালটা কি? দেখেন, এখানে বলছে আফটার ইফ ইট ইউজেস দ্য সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড দেন উড অ্যান্ড দ্য ইনফিনিটিভ। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়, তারপর উড প্লাস ইনফিনিটিভ বলতে এখানে মূলত বি ওয়ান বসে, এটা বেয়ার ইনফিনিটিভ, বি ওয়ান হয়, ভার্বের বেস ফর্মটা বসে। এখানে বলছে আনুষ্ঠানিক লেখায় আই হি সি এর সাথে ওয়াজ বসে। মানে আমরা অ্যাজ ইউজুয়াল যখন টেন্সের ব্যবহার শিখি বা সেন্টেন্স তৈরি করি, সিঙ্গুলার সাবজেক্ট হলে তার সাথে ওয়াজ বসাই, প্লুরাল সাবজেক্ট হলে ওয়ার বসাই। কিন্তু এইখানে যখন কোনো বাক্য আনরিয়েল হয়, অসত্য হয়, ইমাজিনেশনের ভিতর থাকে, তখন আই হি সি এর 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 পরে ওয়াজের পরিবর্তে অয়ার ব্যবহার করা হয়। In formal writing, you must use where instead of was with I, he, or she. It has two uses. The structure can be used to talk about things in the future that are probably not going to be true. It is as like an as imagination, যেটা আমি এইমাত্র বললাম। এমন কোনো কথা, এমন কোনো ঘটনা যেটা ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই, জাস্ট কল্পনা করা হয়, ইমাজিন করা হয়। সাধারণত ভবিষ্যতে কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি, এই অর্থ প্রদান করে। অর্থাৎ ইফ আই ওন দ্য লটারি, উইন থেকে ওন, অর্থাৎ এই যে প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যদি আমি লটারিটা জিততাম, বাংলাটা কি, যদি আমি লটারিটা জিততাম, আই উড হেল্প দ্য পোর। উইলের পাস্ট ফর্ম হিসেবে এখানে উডের ব্যবহার হচ্ছে, আর হেল্প ভি ওয়ান। অর্থাৎ বাংলাটা এরকম, আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তার সাথে হাগ করতাম, কোলাকুলি করতাম যেটাকে বলা হয়। আমি দেখাও করিনি, হাগও করিনি, জাস্ট আমি আহ একটা সিচুয়েশনকে ইমাজিন করলাম। ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। সে পরিশ্রমও করেনি, উন্নতিও করেনি। সো দ্যাট ইজ কল্ড দ্য ইমাজিনেশন। যদি হতো তাহলে কেমন হতে পারতো। দিস স্ট্রাকচার অলসো ক্যান বি ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট দ্যাট ইজ ইম্পসিবল অ্যাজ ইট ইজ নট ট্রু। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার বর্তমানের কোনো ঘটনা যা অসম্ভব সত্য নয় তা বোঝাতেও ব্যবহৃত হতে পারে। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, মানে এরকম, যদি আমার কাছে তার ঠিকানাটা থাকতো, বাংলাটা এরকম, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে যেতাম। ও ঠিকানাও নেই, দেখাও করতে যাই, জাস্ট আই ক্যান রিয়েলাইজ ইট, আই ক্যান ইমাজিন ইট। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নট নেভার গো আউট উইথ হিম, আমি কখনোই তার সাথে যেতাম না। আমি যদি তোমার জায়গায় থাকতাম, কখনোই তার তার সাথে যেতাম না। ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার একটা প্লেন থাকতো, আই ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। আমার প্লেনও নেই, ভ্রমণও করিনি। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে মূলত অসত্য কোনো কথা বোঝায়, আনরিয়েল একটা কন্ডিশন। এমন কোনো ঘটনা যেটা সত্য হবার সম্ভাবনা ছিল বাট হয়নি, হতে পারতো, হলে কি হতো, একটা ইমাজিনেশন, একটা কল্পনাকে ইন্ডিকেট করে থাকে। এখানে দুটো ক্লজ হচ্ছে, প্রথম ক্লজটি
পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় সাবজেক্টের পর ভি টু মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, দেন সেকেন্ড যে ক্লজটি থাকে সেই ক্লজটি হচ্ছে উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান। এরপর দেখেন দ্য থার্ড কন্ডিশনাল। আপনাদের ক্লাস টাইম 9টা 10-এ, আমি সেখানে, সরি, আপনাদের ক্লাস টাইম হচ্ছে, সরি, 10টায়, আমি সেখানে 10টা 10-এ ক্লাসটা শুরু করি। আপনারা ওই টাইমেও মানে অ্যাকচুয়াল টাইমে অ্যাটেন্ড হতে পারেন না। আপনারা দেখেন 10টা 15 20, আপনি 2 মিনিট লেট করা মানে আপনি অনেকগুলো লেকচার মিস করে যাবেন। এটা আপনি মনে রাখবেন আজকের পর থেকে, যদি পারেন নেক্সট ক্লাস থেকে একদম শুরু থেকে জয়েন করবেন। আমি আসার আগে আপনি লিংকে ক্লিক করে বসে থাকবেন, ক্লাসের ভিতরে ঢুকে বসে থাকা যায়। ক্লাস ওপেন করা লিংক, গতদিনে যে লিংক দিয়েছি সেই লিংকে আমি আজকে দিচ্ছি। তাহলে কেন আপনারা লেট করে জয়েন করেন কেন? এটা করলে আপনি পিছায় পড়বেন, আমি বলে রাখলাম। আপনার 2 মিনিট লেট করলেও আপনি অনেকগুলো কথা মিস করবেন, অনেক দূর পিছায় যাবেন। আমার কথা বুঝতে পারছেন? যারা লেটে জয়েন করছেন আমি তাদেরকে বলছি, আপনারা চেষ্টা করবেন নেক্সট ক্লাস থেকে টাইমলি জয়েন করার। টাইমলি জয়েন না করলে আপনি 1 মিনিট 2 মিনিট লেট করা মানে অনেকগুলো কথা আপনি মিস করে ফেলবেন। এটা মনে রাখেন। দরকার হলে আপনারা আগে ক্লাসে এসে জয়েন করে বসে থাকবেন, লিংক ওপেন থাকে। আমি আমি ঢুক মানে জয়েন করার পর দেখছি 2জন আছে, মানে তার আগে থেকেই জয়েন করে আছে। আপনারা অনেকে অনেক লেটে জয়েন করছেন। আহ, দেখেন তাহলে আমি কি বলছি। তাহলে সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের উড প্লাস ভি ওয়ান। থার্ড কন্ডিশনালটা কি? এখানে দুটো স্ট্রাকচার ব্যবহৃত হয়। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের, আরেকটা হচ্ছে ফিউচার ইন পাস্ট পারফেক্ট। এই ফিউচার ইন পাস্ট পারফেক্টটা কেমন জানেন? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, আর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি জানেন? উইল হ্যাভ প্লাস ভি থ্রি। অনুমানের উপর কোনো কাজ বোঝায় যে কোন একটা কাজ একটা নির্দিষ্ট সময় হয়ে থাকবে। এই উইল হ্যাভ প্লাস ভি থ্রি এর পরিবর্তে মূলত উড হ্যাভ প্লাস ভি থ্রি বসলে তাকে ফিউচার ইন পাস্ট পারফেক্ট বলে। উইল এর পরিবর্তে উড, হ্যাভ প্লাস ভি থ্রি। অর্থাৎ থার্ড কন্ডিশনালে আমার দুটো ক্লজ হয়। একটা ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভি থ্রিতে থাকে, একটা হচ্ছে উড হ্যাভ প্লাস ভি থ্রি। It talks about the past and describes a situation that didn't happen and imagine the result of the situation। মানে এই এই যে থার্ড কন্ডিশনাল, এটি অনেকটা সেকেন্ড কন্ডিশনালের মতোই অর্থ দেয়। কিন্তু সেকেন্ড কন্ডিশনাল কি, যে একটা ঘটনা অসত্য, আনরিয়েল, সেই ঘটনাটাকে ইমাজিন করে যে যদি এটা হতো তাহলে এমন হতো, এটা হলে এরকম হতো। আমার যদি গাড়ি থাকতো আমি সারা দেশ ঘুরতাম, আমার যদি প্লেন থাকতো সারা বিশ্ব ভ্রমণ করতাম, আমার যদি ডানা থাকতো পাখির মতো উড়তাম। মানে যদি এটা হতো, যদি আমার এটা থাকতো, একটা সিচুয়েশনকে ইমাজিন করে যে সিচুয়েশনটা আনরিয়েল, অসত্য। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালটা মূলত কি জানেন? এমন কোনো ঘটনা যেটাকে ইমাজিন করে এবং সেই ঘটনা যদি ঘটতো তার রেজাল্টটা কি হতে পারতো এই সিচুয়েশনটা বর্ণনা করে। কথাটা বোঝেন? অনেকে বুঝতে পারে না, থার্ড আর সেকেন্ড কন্ডিশনালটাকে গুলিয়ে ফেলে, মিলিয়ে ফেলে, এক করে ফেলে। বাট দুইটা ডিফারেন্ট। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার সাবজেক্টের পর কি, ভি টু ভার্বের পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে উড প্লাস ভিআর। থার্ড কন্ডিশনাল হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, আরেকটা হচ্ছে ফিউচার ইন পাস্ট পারফেক্ট মুড, অর্থাৎ উড হ্যাভ প্লাস ভি থ্রি। এখন এটা কোন ধরনের সিচুয়েশনকে ডেসক্রাইব করে? একটা ঘটনা ঘটতো, যদি ঘটতো, যদি হতো, সেই ঘটনা ঘটার পর তার ফলাফলটা কি হতো, তার রেজাল্টটা কি হতে পারতো, সেইটাকে ইমাজিন কর। এইটা হচ্ছে মূলত থার্ড কন্ডিশনাল। এটা অনেকটা সেকেন্ড কন্ডিশনালের মতো অ্যান্সার দেয়, বাট এটা একটু ডিফারেন্ট। থার্ড কন্ডিশনাল সাধারণত অতীত সম্পর্কে কথা বলে এবং এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি।
এবং ঘটনার ফলাফলটি কল্পনা করে, মানে ঘটনাটি যদি ঘটতো তাহলে তার রেজাল্টটা কি হতো। আবার বলছি রেজাল্ট, জাস্ট দ্য রেজাল্ট, ঘটনার ফলাফলটা কি হতো। এইটা হচ্ছে কার কাজ, থার্ড কন্ডিশনালের। কন্ডিশনাল কয় প্রকার, চার প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ও সরি ফার্স্ট হচ্ছে জিরো কন্ডিশনাল। টোটাল চার প্রকার কন্ডিশনাল আমার আছে। তো জিরো কন্ডিশনাল কাকে বলে, আমার দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্স। ফার্স্ট কন্ডিশনাল কাকে বলে, একটা প্রেজেন্ট সিম্পল একটা ফিউচার সিম্পল। সেকেন্ড কন্ডিশনাল কাকে বলে, একটা পাস্ট সিম্পল মানে পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে উড প্লাস ভি অন ফিউচার ইন পাস্ট মোড। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট পারফেক্ট একটা, আর হচ্ছে ফিউচার ইন পাস্ট পারফেক্ট মানে উড হ্যাভ প্লাস ভি থ্রি। যেমন ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, অর্থাৎ যদি আমি তোমার পজিশনে থাকতাম, তোমার জায়গায় থাকতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম না। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি দ্রুত গাড়িটা চালাতে, ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করতে না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটা ত্যাগ করতো, হি উড হ্যাভ বট দ্য প্লেস, সে জায়গাটা কিনতে পারতো। এটা এরকম হবে, হি উড হ্যাভ বট দ্য নিউ প্লেস, সে নতুন জায়গাটা কিনতে পারতো। সো এটা হচ্ছে মূলত থার্ড কন্ডিশনাল, অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড বিন, হ্যাড ড্রিভেন, হ্যাড লেফট। আর এ পাশে আছে উড হ্যাভ গন, উড হ্যাভ মিসড, উড হ্যাভ বট, উড হ্যাভ প্লাস ভি থ্রি। এগুলো যদি প্যাসিভ হয় তাহলে আবার স্ট্রাকচার ডিফারেন্ট হয়ে যায়। এটা কন্ডিশনাল সেন্টেন্স, গ্রামাটিক্যাল টপিক একটু হার্ড হতে পারে, বাট আপনারা যতটা সহজে পারা যায় আমি বলতেছি, নেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদের টেন্স, মডেল, সেমি মডেল দেখাচ্ছি, এরপর প্যাসিভ দেখাবো, এগুলোতে প্রচুর প্র্যাকটিস করাবো। বাট যেটাই করাই, যেখানেই যাই, যেটাই শেখাতে যাই না কেন, এই কন্ডিশনাল আমাদের কাজে লাগবে। এই কন্ডিশনাল সম্পর্কে যদি কনসেপ্ট না রেখে আমরা এগোই, বারবার বাধার সম্মুখীন হব। এই জন্য আমি এইটা কাভার করে দিতে চাচ্ছি। এই জন্য আমি হঠাৎ করে এই টপিকের ভিতরে মুভ করছি, যাতে করে কন্ডিশনাল সেন্টেন্সটা আমি যাতে করে ভালোভাবে পড়াতে পারি, এবং কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আপনারা যাতে ভালো একটা কনসেপ্ট রাখতে পারেন। তো এখানে কিছু কোশ্চেন আছে, এটা যদি আমরা সলভ করতে পারি তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্স আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। বোঝার চেষ্টা করেন। বলছে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, অর্থাৎ যদি তুমি রোদে অনেকক্ষণ থাকো, ইউর স্কিন বার্ন, বার্নড, বার্ন, বার্নস, তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা হবে। দেখেন, প্রথম ক্লোজটা তো প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। ইফ ইউ স্টে, ইউ স্টে, তাহলে পরের ক্লজটা কি হবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে কোন কন্ডিশনালে, জিরো কন্ডিশনালে থাকে আর ফার্স্ট কন্ডিশনালে থাকে। তো জিরো কন্ডিশনালে দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্ডিশনালে একটা ফিউচার ইনডিফিনিট। তো এখানে অপশনের ভিতর কিন্তু দেখেন কোথাও উইল বা শ্যাল নেই, তার মানে এটা জিরো কন্ডিশনালই হবে, ফার্স্ট হবে না। ইওর স্কিন, তাহলে অনেকে অ্যান্সার দিবেন কোনটা বলেন তো, বার্ন, তাই না? কিন্তু অ্যান্সার কিন্তু এটা না, অ্যান্সার হচ্ছে লাস্টেরটা বার্নস, ডি, ডি হবে। কেন এটা, এই যে ভার্বের সাথে এস আছে না এটা, কারণ সাবজেক্ট হচ্ছে ইওর না, ইওর কি একটা পজিটিভ অ্যাজেক্টিভ, এখানে সাবজেক্ট কে, স্কিন, ত্বক, তোমার ত্বক, বার্ন, তাহলে এটা হচ্ছে কি পড়া। তাহলে এটা হচ্ছে মূলত ভার্বের সাথে এস হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে টোটাল সেন্টেন্সের বাংলাটা কি দাঁড়াচ্ছে, যে যদি তুমি সূর্যের আলোয় অনেকক্ষণ থাকো, সূর্যের তাপে অনেকক্ষণ থাকো, তোমার স্কিন পড়ে, সূর্যের আলোয় অনেকক্ষণ থাকলে কি হয়, স্কিন কালো হয়ে যায়, স্কিন পড়ে যায়। সো দ্যাট ইজ দ্য থিংস। এটা জিরো কন্ডিশনাল। এটা কোন কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। দুটোই কোন 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 টেন্স আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স। আমার কথা কেউ বুঝতে পারছেন, দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্স। স্যার বুঝতে পারছি। এরপর একটা বলেন তো কি হবে, ইফ আ রুবি ইজ হিটেড, ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার। অ্যান্সার কোনটা হতে পারে, রুবি বলতে এই যে আমাদের ডায়মন্ড, গোল্ড, হ্যাঁ সিলভার, এই ধরনের কোন একটা ধাতব বস্তুকে বোঝায় রুবি, এই যে মানে অলংকার, অর্নামেন্ট আর কি। সো ইফ আ রুবি ইজ হিটেড, যদি রুবিতে তাপ দেওয়া হয়, ইট ড্যাশ টেম্পোরারিলি, এই টেম্পোরারিলি এইটা কিন্তু একটা অ্যাডভার্ব। আমার এখানে মেইন ভার্ব কিন্তু লস শব্দটি, এখানে মেইন ভার্ব কোনটি, লস ইটস কালার। তাহলে আমার কি হবে এটা বলেন তো, কে বলতে পারবেন, ইফ আ রুবি ইজ হিটেড, উইল, 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 উইল উইল, হবে, উইল, নো, হবে, উড। এর প্রেজেন্ট ইন্ডিসিম্পল, তো প্রেজেন্ট সিম্পল। আচ্ছা স্যার তুমি হবে 100%। আচ্ছা, আপনারা
আহ উড হবে কে কে বলছেন আপনারা, তারা রেইজ হ্যান্ড প্রেস করেন তো। উড হবে বলছেন কে কে? রেইজ হ্যান্ড প্রেস করেন তো, দেখি কয়জন বলেন উড হবে। আপনারা কি রেইজ হ্যান্ডের অপশনটাও চেনেন না? আচ্ছা, উইল হবে এইরকম বলছেন কে কে? উইল হতে পারে এরকম বলছেন কে কে? দেখবেন। হ্যাঁ, ওকে, বুঝলাম। দেখেন, এইখানে যে বিষয়টা ঘটবে সেটি হচ্ছে, আহ উড যেটা বলছেন আপনারা, এটা অনেকে এই হিটেড দেখে বলছেন, বাট এটা পাস্ট টেন্স না, বুঝছেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্যাসিভ। ইন্ডিপেন্ডেন্ট ইজ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি3। এখানে সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কাজ করে না। বলছে কি যে যদি রুবিতে তাপ দেওয়া হয়, আমি যদি বলি যদি সোনাতে তাপ দেওয়া হয় তাহলে এটা গলে যাবে। সোনা, গোল্ড, যদি আমি তাপ দেই, আগুনে ঝলসাই, তাহলে এটা গলে যাবে। তাহলে এই কথাটাই বলছে যে যদি রুবিতে তাপ দেওয়া হয়, ইপার রুবি ইজ হিটেড। ইজ হিটেড মানে এটা পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ঠিক আছে, ইজ প্লাস প্যাসিভ ভয়েসে ভি3 হয়, এটা ভি2 না, ভি3। ইজ হিটেড। হ্যাঁ, তাহলে ইট ড্যাশ, তাহলে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরেরটা অবশ্যই হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে, না হলে ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে এখানে যেহেতু একটা মেইন ভার্ব আছে লস, তাহলে ডাজ বা হ্যাজ এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখানে উইলটাই হবে, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ইট উইল টেম্পোরারিলি লস ইটস কালার। সবাই কি বুঝতে পারছেন কেন উইল হবে? এবং এটা কোন কন্ডিশন? এটা ফার্স্ট কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? একটা প্রেজেন্ট জিরো ইনডিফিনিট আর একটা কন্ডিশন, ফিউচার প্রেজেন্ট। ইনডিফিনিট। তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। এর আগেরটা কোন কন্ডিশনাল ছিল? জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশন। তাহলে ইফ হি ড্যাশ অন টেলিং লাইস নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে। যদি সে এভাবেই মিথ্যা বলে যায়, কেউ তাকে বিশ্বাস করবে না যা সে বলে। বাংলাটা এরকম। যদি বাংলা ধরতে পারেন সহজে, এটা বসানো যায় কারেক্ট অ্যান্সারটা। তাহলে এখানে উইল বিলিভ আছে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আগেরটা অবশ্যই, মানে প্রথম ক্লজটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই না? ফিউচার, এটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট দেখা মাত্রই আমি কি বলবো? এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে প্রথমটা অবশ্যই কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা কোনটা হবে? গোস। রাইট। গোস। এটা 3 নাম্বার হবে, গো। গো মানে কি? যাওয়া। তাহলে হি আছে, সাবজেক্টটা থার্ড পারসন। তাহলে ইফ হি গোজ অন টেলিং লাইস, মানে যদি সে মিথ্যা বলেই যায়, অর্থাৎ যদি সে এভাবে মিথ্যা বলতে থাকে, যদি সে মিথ্যা বলেই যায়, হ্যাঁ, নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে। কেউ তার একটা কথায় বিশ্বাস করবে না, মানে সে যা বলে কেউ তা বিশ্বাস করবে না। আচ্ছা, 4 নাম্বারটা আমার আগে আগের কোশ্চেনটা, এটা কোশ্চেন আছে কোনটা? আগের ইয়েটায়। হ্যাঁ, উইল এবং উড, উইল এবং উড তো অনেক সময় একই অর্থ দেয়। না, একই অর্থ কেন দিবে? উড মানে অতীতে করতো, যেত, খেত, হতো, পড়তো, নিত, দিত। এভাবে বলতে পারি আই উইল গো, আই উইল গো, এটা কি একই অর্থ দেয়? না, আই না, উড গো আমি যেতাম, এটা আই উইল প্রেজেন্ট। গো আমি যাব। ঠিক আছে। এটা পাস্ট, এটা হ্যাঁ, প্রেজেন্ট। এরপর দেখেন, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। এখানে 5টা অপশন দেওয়া আছে, 5টি অপশন। রোকেয়া, এখানে পরের ক্লজটি দেখেন, ইফ শি ইজ লেট এগেইন, অর্থাৎ পরের ক্লজটি আছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স। স্পিড। যদি সে আবার দেরি করে। ইফ শি ইজ লেট এগেইন মানে কি? যদি সে আবার দেরি করে। তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হবে কে বলতে পারবে? ইজ ডিসমিসড, হ্যাজ বিন ডিসমিসড, উইল বি ডিসমিসড, উইল ডিসমিসড, ইজ ডিসমিসিং। পরেরটা হচ্ছে কেউ বলতে পারেন 4 নাম্বারটা কি হবে? উইল বি হবে। না না না, এ নাম্বার। সি নাম্বার। সি নাম্বার। কেন সি নাম্বার হবে? এটা কি দেখে বলছেন? যদি সে পরিবর্তন করে, ইফ শি ইজ লেট এগেইন, যদি আবার এ হবে, এ হবে এটা। উইল ডিসমিস হবে। উইল ডিসমিস হতে পারে সে আবার ডি। রোকেয়া উইল ডিসমিস ফ্রম হার পোস্ট। দেখেন,
একটু বোঝার চেষ্টা করেন আপনারা, এইটা আমি আপনাদের বলি। আমরা মূলত পারি না, বিষয়গুলোকে ডেভেলপ করতে পারি না। এর মেইন রিজন কি জানেন? আমরা বাংলা বুঝি না। আমরা সেন্টেন্স পড়ে বাংলা বুঝি না। বাংলা বুঝতে পারলে কোনো স্ট্রাকচারও জানা লাগে না। যেমন দেখেন, এই 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 যে 4 নম্বর বাক্যটা মূলত কেমন অর্থ দেয় জানেন? বলছে রোকেয়া ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। এখন ডিসমিস মানে কি? বিতাড়িত হওয়া, বরখাস্ত হওয়া, তাই না? তো বলছে যে রোকেয়া ফ্রম হার পোস্ট মানে ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, যদি সে আবার দেরি করে। অর্থাৎ একটা সিচুয়েশনকে ইমাজিন করেন, মনে করেন রোকেয়া একটা মেয়ে, একটা প্রতিষ্ঠানে চাকরি করে। এখন বলছে যে তাকে বরখাস্ত করা হবে, তাকে বিতাড়িত করা হবে, তাকে ডিসমিস করা হবে যদি সে আবার দেরি করে। তাহলে কেউ কি নিজে নিজে চাকরি ছেড়ে দেয়, নিজে নিজে বরখাস্ত হয়? হয় না। এখানে যে সাবজেক্ট আমার আছে, এই সাবজেক্টটি হচ্ছে মূলত ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, মানে রোকেয়া কোনো কাজ করবে না, রোকেয়াকে করা হবে। এই বাক্যের বাংলাটা এরকম: রোকেয়াকে তার পোস্ট থেকে বিতাড়িত করা হবে যদি সে আবার দেরি করে। তাহলে অনেকে উইল ডিসমিসড বলছেন। উইলের পরে কখনো এরকম ইডি যুক্ত ভার্ব থাকে? উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না। এটা তো কোনো ফর্মই গঠন করে না, এটা তো সম্পূর্ণ এই এই অপশনটাই তো পুরো ভুল। টেন্সেরই তো কোনো মিল নেই এখানে। তাহলে প্রথম ক্লাসটা প্রেজেন্ট ইনডিফিনিট, আমার ফার্স্টের ক্লাসটা আমি বলছি হয় প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে ফিউচার ইনডিফিনিট। কিন্তু আমি যখন বাংলাটা বলছি যে যদি সে আবার দেরি করে তাহলে তাকে ডিসমিসড করা হবে, করা হয় না, করা হবে। অর্থাৎ প্রথম ক্লাসটা ফিউচার ইনডিফিনিট হবে, এটা জিরো, ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি, এ না। অ্যান্সার সি, ডিও না। কেন সি? এই সিটা হচ্ছে উইল বি ডিসমিসড, উইল বি প্লাস ভি3। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভ, প্যাসিভ ভয়েস আমি শেখাবো আপনাদের। অর্থাৎ যদি বাংলাটা, ইংলিশটা এরকম থাকতো বাই হার ম্যানেজার, তার ম্যানেজারের দ্বারা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতো। ডিরেক্ট প্যাসিভে এরকম বাই টাই এগুলো থাকে না। মেইন কথা হচ্ছে এই, মানে রোকেয়া তো নিজে নিজে বরখাস্ত হবে না, তাকে বরখাস্ত করা হবে, তার অফিসের বস, তার ম্যানেজার, যে কেউ একজন করবে। হ্যাঁ, এখন কে করবে সেটা এখানে মেনশন করা হচ্ছে না, তাকে করা হবে সেটা বলা হচ্ছে। অবজেক্টকে সাবজেক্টে না হয়েছে। তাহলে বাক্যটা কি হবে? রোকেয়া উইল বি ডিসমিসড ফ্রম হার পোস্ট। বাংলা কি? রোকেয়াকে তার পোস্ট থেকে বরখাস্ত করা হবে ইফ শি ইজ লেট এগেইন। মনে করেন আমি আপনাদের ক্লাস নিব, তাহলে আমি ইংলিশে কি বলছি? আই উইল টেক ইয়োর ক্লাস। আমি রাত 10টা আপনাদের ক্লাস নিব। অ্যাট, আই উইল টেক ইয়োর ক্লাস অ্যাট 10 AM। আমি, সরি, রাত 10টা আপনাদের ক্লাস নিব 10 PM। এই কথাটা এইভাবে না বলে আমি যদি প্যাসিভ মেনটেন করে বলি যে ইওর ক্লাস, অর্থাৎ আপনাদের ক্লাস রাত 10টায় নেওয়া হবে, তখন এরকম হয় উইল বি টেকেন অ্যাট 10 PM। অর্থাৎ কে নিবে বা না নিবে, আমি না নিয়ে অন্য টিচারকে দিয়ে নেওয়াতে পারি। তো আমি কথাটা এইভাবে লিখে দিলাম, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 PM। এই উইল বি প্লাস টেকেন, ভি3, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার। সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হলে এটা হয়। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে সি, উইল বি প্লাস ডিসমিসড। রোকেয়া উইল বি ডিসমিসড, রোকেয়াকে বিতাড়িত করা হবে যদি সে আবার দেরি করে। কারণ কেউ তো তার চাকরি নিজে নিজে ছেড়ে দিবে না। তাহলে দেখছেন এটা কতটা ক্রিটিক্যাল, মানে আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ না। আমরা যদি বাংলাটা বুঝতে পারি তাহলে বিষয়টা অনেক সহজ। বোঝা গেল বাক্যটা? 4 নাম্বারটা বুঝতে পারছেন কেন উইল বি ডিসমিসড হবে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। এরপর দেখেন ইট উড বি প্লেজেন্ট অর ইট উড বি বেটার। এটা ভালো হতো। এখানে উড বি মানে কি? হবে না, কিন্তু কি হবে? হতো। এটা ভালো হতো। বি মানে কি? হওয়া। তাহলে উড বি মানে হতো। ভালো ইফ হয়। উই ড্যাশ হোয়ার টু গো মানে কি? যদি আমরা জানতাম যদি আমরা জানতাম কোথায় যেতে হবে। তাহলে কি কি প্রথম যেহেতু উড প্লাস ভি1 আছে, তাহলে পরেরটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, এটা সেকেন্ড কন্ডিশনাল হবে। মানে আমরা আমরা জানি না জিনিসটা কি, যে সেকেন্ড কন্ডিশনালটা কি? আনরিয়েল, অসত্য, ইমাজিনেশন। বলছে এটা ভালো হতো যদি আমরা জানতাম কোথায় যেতে হবে। তাহলে যেহেতু এটা উড প্লাস ভি1, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে
আমার নো ভার্বের পাস্ট ফর্মটা বসাতে হবে। তাহলে নো, নিউ, নোন, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে সি। ইফ উই নিউ, যদি আমরা জানতাম, ইফ উই নিউ, যদি আমরা জানতাম ওয়্যার টু গো, ইট উড বি প্লিজেন্ট, ইট উড বি প্লিজেন্ট, ইট উড বি বেটার। ইফ টিচিং ড্যাশ মোর, ফিউর স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন। তাহলে উড প্লাস লিভ, V1, তাহলে এটাও সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এখানে জাস্ট অ্যান্সারটা হচ্ছে পেইড, V2। ইফ টিচিং পেইড মোর, জাস্ট এইটাই। কারণ এই যে পেস, হ্যাজ পেইড, ইজ পেইং, হ্যাড পেইড, এগুলো কোনো কন্ডিশনালের স্ট্রাকচারের ভিতরেই নাই। তো যেহেতু পরেরটা উড প্লাস বি অন, তাহলে আগেরটা অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল মানে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, এখানে কোনো অ্যাম, ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড আসে না। সো ইফ টিচিং পেইড মোর, ফিউর স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, যদি আমি একটা মানে এখানে দা হবে, যদি আমি হারানো কুকুরটা ফিরে পেতাম, ইফ আই ফাউন্ড দ্য লস্ট ডগ, যদি আমি হারানো কুকুরটা ফিরে পেতাম, তাহলে আই ফাউন্ড, এটা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ফাইন্ড এর পাস্ট ফর্ম ফাউন্ড। আই ড্যাশ ইট টু ইটস অনার, আই, আমি এটার মালিককে ফিরাই দিতাম, মানে যদি আমি আমি কুকুরটা পাইও নি, ফিরাইও দেইনি। মনে করেন একটা কুকুর হারাই গেছে, একজন বলতেছে আমার কুকুরটা হারাই গেছে, আপনি কি জানেন? আপনি জানেন না, তো আপনি একটা সিচুয়েশনকে ইমাজিন করছেন এবং বলতেছেন, হায় রে, যদি আমি কুকুরটা পেতাম, আমি মালিকটাকে ফিরাই দিতাম। তাহলে আমি পাইও নি, দেইও নি, এটা কি আনরিয়েল, অসত্য। তাহলে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আরেকটা কি হবে, উড প্লাস ভি অন। উড রিটার্ন হবে। হ্যাঁ, রিটার্ন। তাহলে ইফ আই ফাউন্ড দ্য লস্ট ডগ, আই উড রিটার্ন ইট টু ইটস অনার, আই উড রিটার্ন ইট টু ইটস অনার। ইফ ইউ আর ইন মাই পজিশন, হোয়াট ড্যাশ ইউ ডু, এটা কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। সো যদি তুমি আমার জায়গায় থাকতে, তুমি কি করতে, বাংলাটা এরকম, তুমি কি করতে, কি হবে এখানে, হোয়াট উড ইউ ডু, উড ইউ ডু কি হবে, হোয়াট উড ইউ ডু। যেহেতু এখানে এটা কোশ্চেন, এই জন্য সাবজেক্টের আগে উডটা আসবে, আর কিছুই না। ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, যদি তুমি আমার জায়গায় থাকতে, হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে। বুঝতে পারছেন? নাম্বার 8 বি হবে। বাট এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, ড্যাশ রিজাইন্ড। আচ্ছা, এখানে একটা ইফ হবে, উই উড হ্যাভ বিন ফোর্সড টু স্যাক হিম। এটা আমি আপনাদের একটু বুঝাই দেই, জিনিসটা একটু ক্রিটিক্যাল। এখানে দেখেন পরের ক্লজটা বলছে উড হ্যাভ বিন ফোর্সড, দেখছেন, উড হ্যাভ বিন প্লাস V3। মূলত এটা কি জানেন, এটা হচ্ছে ওই যে ফিউচার ইন পাস্ট মুড বলছি, ওইটার প্যাসিভ ভয়েস, ওইটার প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে, যেমন মনে করেন, আমি যদি আপনাদের একটু দেখাই, জাস্ট ওয়েট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি জানেন, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি যদি বলি আই হ্যাভ প্লেড, PLAYED, প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আর এটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, বিন প্লাস V3। তাহলে এটা কেমন হয়, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। এই যে হ্যাজ বিন, এর পরে প্লেড যেটা, এটা কিন্তু মেইন ভার্ব। আবার আমি যদি এরকম একটা বাক্য বলি, মানে একটা কথা একটু বোঝেন আপনারা, এই জায়গাগুলো অনেকেই এই ফাংশনগুলো ক্লিয়ার করতে পারে না। এই বাক্যটা আমি এখানে আবার লিখলাম, দেখেন, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। এখন আমি আরেকটা বাক্য লিখছি আপনাদের সামনে, হি হ্যাজ বিন আ ডক্টর। এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন, সে একজন ডাক্তার হয়েছে।
এখন এই যে ফুটবল হ্যাজ বিন প্লেড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আর হি হ্যাজ বিন আ ডক্টর, এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। বাংলা হচ্ছে সে একজন ডাক্তার হয়েছে। মানে এই যে বিনটা, লাস্ট সেন্টেন্সে যে বিনটা, এই বিনটা এখানে আমি মেইন ভার্ব হিসেবে বসাইছি। বি এর মানে হচ্ছে হওয়া বা থাকা। অর্থাৎ এক্সটেনশনে যদি প্লেস থাকে, বি এর মানে থাকা। এই ডক্টরের পরিবর্তে আমি যদি বলতাম হি হ্যাজ বিন ইন ঢাকা, সে ঢাকায় থেকেছে ফর 2 মান্থ, 2 মাসের জন্য, এরকম বলা যায়। আর আমি বলছি যে হি হ্যাজ বিন আ ডক্টর, বাংলা অর্থ হচ্ছে সে একজন ডাক্তার হয়েছে। মানে বি মানে হওয়া বা থাকা, এর পাস্ট ফর্ম মানে ওয়াজ বা ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। মানে এই বিনের পরিবর্তে আপনি হি হ্যাজ বিকাম এ ডক্টর এরকম বলতে পারেন, হি হ্যাজ গট আ ডক্টর এটাও বলতে পারেন, গেট মানে হওয়া, এগুলো বলা যায়। বাট এই যে বিনটা লিখলাম, এটা দেখলে অনেকে কনফিউশনে পড়ে যায়। অনেকে ভাবে প্যাসিভ ভয়েস, বাট অ্যাকচুয়ালি এটা প্যাসিভ না। এখানে বিনটা মেইন ভার্ব, বাংলা অর্থ কি হওয়া। অর্থাৎ হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু উপরে যেটা, এটা হচ্ছে মূলত প্যাসিভ। ফুটবল হ্যাজ বিন প্লেড, এই হ্যাজ বিন এর পরে যে প্লেড শব্দটা, এটা মূলত এখানে মেইন ভার্ব। ফুটবল খেলা হয়েছে, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। বাট পরেরটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, হ্যাভ প্লাস ভি থ্রি, হি হ্যাজ বিন আ ডক্টর, হ্যাজ প্লাস ভি থ্রি, এরকম। অর্থাৎ আমি যখন মডালের প্যাসিভ করব, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এরপরে বিন প্লাস ভি থ্রি বসে, সরি বি প্লাস ভি থ্রি বসে। যেমন মনে করেন আমি যদি বলি আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। কথাটা বোঝেন, আমি ফুটবল খেলতে পারি। এটা যদি আমি প্যাসিভ করি, তখন এরকম হয় ফুটবল ক্যান বি প্লেড। বাংলা অর্থ হচ্ছে ফুটবল খেলা যেতে পারে, ফুটবল খেলা যেতে পারে। এইবার দেখেন, ওই ফিউচার ইন পাস্ট পারফেক্ট মুডে যদি আমি আসি, আই উড হ্যাভ প্লেইড ফুটবল, এর বাংলা অর্থ এরকম দাঁড়ায় আমি ফুটবল খেলতাম। বাংলা অর্থটা এরকম দাঁড়ায়। মানে এটা আমি যদি উডের পরিবর্তে উইল হ্যাভ দেই, সেটাকেই মূলত ফিউচার পারফেক্ট টেন্স বলে। আই উইল হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে থাকবো। বাংলাটা হচ্ছে এরকম, খেলে থাকবো। খেলে থাকবো একটা নির্দিষ্ট টাইমের ভিতর কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে, একটা অনুমানের উপর সিচুয়েশনটাকে নির্ধারণ করা হয়। আর যখনই আমি উইল হ্যাভ এর পরিবর্তে বলছি আই উড হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে থাকতাম, মানে খেলে থাকবোর পরিবর্তে থাকতাম। হ্যাঁ, মানে এই সময় ফুটবলটা খেলতাম, বা এটা হতে পারতো, হতো। মানে এই যে উইল হ্যাভ বা উড হ্যাভ প্লাস ভি থ্রি, এইটার রিভার্স যে স্ট্রাকচার, যেমন ফুটবল উড হ্যাভ বিন প্লেড, অর্থাৎ ফুটবল খেলা হয়ে থাকতে পারতো বা হয়ে থাকতো। ফুটবল উড হ্যাভ বিন প্লেড, ফুটবল খেলা হয়ে থাকতো, ফুটবল উড হ্যাভ বিন প্লেড। বাংলাটা এরকম, ফুটবল খেলা হয়ে হয়ে থাকতো। হ্যাঁ, অর্থাৎ এই যে উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে ওই যে ফিউচার ইন পাস্ট পারফেক্ট মুড বলছি, সেইটার প্যাসিভ। অর্থাৎ এই বাক্যটা কেমন জানেন, দেখেন, ইফ হ্যাড ই নট রিজাইন্ড, মানে যদি সে রিজাইন না করত, যদি সে পদত্যাগ না করত, উই উড হ্যাভ বিন ফোর্সড টু স্যাক হিম। অর্থাৎ এই উইটা হচ্ছে মূলত এখানে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, এই উই কোনো কাজ করবে না। বাংলা অর্থ এরকম, আমাদেরকে ফোর্স করা হতো, আমাদেরকে জোর করা হতো টু স্যাক হিম, তাকে তাড়ানোর জন্য। বাংলাটা কেমন, যদি সে পদত্যাগ না করত, ইফ হ্যাড হি নট রিজাইন্ড, ইফ হ্যাড হি নট রিজাইন্ড, অথবা আপনি ইফ হি হ্যাডেন্ট রিজাইন্ড, হ্যাড নট রিজাইন্ড এটা বলা যায়। সো ইফ হ্যাড হি নট রিজাইন্ড, উই উড হ্যাভ বিন ফোর্স টু স্যাক হিম। মানে আমরা এটা করতাম, বিষয়টা এরকম না। আমরা এটা করে থাকবো, করে থাকতাম, বিষয়টা এরকম না। বিষয়টা কেমন, বাংলাটা কেমন, আমাদেরকে, আমাদেরকে জোর করা হতো, উই উড হ্যাভ বিন ফোর্সড টু স্যাক হিম, তাদেরকে তাড়ানোর জন্য। তাহলে দেখছেন, টেন্সের ফাংশন বলেন, মডেলের ফাংশন বলেন, এগুলো যদি ভালোভাবে দেখা না যায়, ভালোভাবে জানা না যায়, এই ধরনের সেন্টেন্স যখন আপনার সামনে আসবে, যখন আপনি এগুলো ফেস করবেন, আপনি কিন্তু অ্যাকচুয়াল অর্থটা, অ্যাকচুয়াল মিনিংটা প্রোভাইড করতে পারবেন না। এই জন্য ওই যে গতকাল সেমি মডাল ভার্ব দেখাইছিলাম ডিটেলসে, আমাদের এই মডাল ভার্বের ব্যবহার, টেন্সের যে অ্যাক্টিভ স্ট্রাকচার গুলো আছে, এদের ব্যবহার
আমাদের কিন্তু একটু ডিপলি, একটু ডিটেলসে শিখতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাদের শেখাবো এগুলো সবই। হয়তো এখন আপনারা ধরতে পারছেন না, ক্যাচ করতে পারছেন না, আমি যেভাবে বাংলাটা বলছি নিতে পারছেন না, কিন্তু এটা আপনারা পারবেন। প্রত্যেকটা স্ট্রাকচারের অর্থ বা মিনিং যাতে আপনি বের করতে কেপেবল হন, সক্ষম হন, সেভাবেই আমি ধারাবাহিকভাবে করাবো। একদিনে তো সব করা যায় না, করা যায় বলেন? করা যায় না। তো আমি ভেঙে ভেঙে এটা করাবো, যদি আপনারা আমার সাথে থাকেন, যদি আপনারা আমার সাথে কোঅপারেট করে চলেন। হ্যাঁ, কারণ এটা একদিনে তো হবে না, আমাকে ধারাবাহিকভাবে এগোতে হবে। কথা বুঝতে পারছেন আমি কি বললাম? এগুলো ডেভেলপ না করলে, এই প্র্যাকটিক্যাল, জি। এগুলো ডেভেলপ, এগুলো ডেভেলপ না করলে, এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো যখন আমরা ফেস করব, এটা তো আপনি দেখছেন একটা কন্ডিশনাল সেন্টেন্সে, আপনি একটা গল্প, একটা ইংলিশ রিডিং স্টোরি পড়তেছেন, তখন যদি এরকম একটা স্ট্রাকচার দেখেন, উই উড হ্যাভ বিন ফোর্সড, আপনি কি তার অর্থ বের করতে পারবেন? বাংলা অ্যাকচুয়াল অর্থটা বুঝবেন? আমি যেমন এখন আপনাদের বলে দিচ্ছি যে এই বাক্যটার অর্থটা এরকম, যে আমাদেরকে জোর করা হতো তাকে তাড়ানোর জন্য, এটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি ধরতে পারবেন না। আপনি মনে করবেন যে আমরা এটা করতাম, আমরা এটা করতে পারতাম, আমাদের এটা করতে হতো, এই ধরনের কোনো অর্থ তো হয়তো আপনি দিতে পারতেন। বাট বিষয়টা এরকম না, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই জন্যই উইটা ইনঅ্যাক্টিভ থাকবে, নিষ্ক্রিয় থাকবে। এরপর দেখেন, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, অর্থাৎ যদি সে সক্ষম হতো, তাহলে আমার অ্যান্সার এখানে এটা লাস্টেরটাই হবে, উড হ্যাভ কাম। অর্থাৎ হি উড হ্যাভ কাম টু সি আস, বাংলা অর্থ এরকম, সে আমাদের দেখতে আসতো। বাংলাটা কেমন? সে আমাদের দেখতে আসতো, যদি সে সক্ষম হতো, যদি সে পারতো। হি উড হ্যাভ কাম টু সি আস, এটা এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা প্যাসিভ না। হ্যাঁ, এটা অ্যাক্টিভ, উড হ্যাভ প্লাস ভি থ্রি, কিন্তু উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি ওটা প্যাসিভ। হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এইবল টু, যদি সে সক্ষম হতো। এই যে হ্যাড বিন এইবল, এই এই এইবলটা তো কোনো ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। এই এই যে বিন, এই বিনটা কিন্তু এখানে মেইন ভার্ব, হওয়া। হ্যাঁ, যদি সে সক্ষম হতো, এটা আবার প্যাসিভ না। মানে বিন দেখলেই অনেকে মনে করে যে প্যাসিভ ভয়েস, হ্যাভ বিন, হ্যাজ বিন, অ্যাম বিং, ইজ বিং, আর বিং, এটা দেখলে অনেকে মনে করে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস না, অ্যাক্টিভ। প্যাসিভ হয় তখন যখন ওদের পর আরেকটা ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ আহ, যেমন আমি যদি বলি ফুটবল ইজ বিং প্লেড, এর বাংলা অর্থ হচ্ছে ফুটবল খেলা হচ্ছে অন দিস ফিল্ড, এই মাঠে, তখন তখন সেটা হচ্ছে প্যাসিভ, ইজ বিং প্লেড। কিন্তু আমি যদি বলি সে একজন ডাক্তার হচ্ছে, ডাক্তার হওয়াটা তার একটা প্রোগ্রেসের মধ্যে আছে, কন্টিনিউয়াসলি সে পড়াশোনা করতেছে, কাজ চলতেছে, ইন্টার্নি করতেছে। So, আমি যদি বলি হি ইজ বিং আ ডক্টর, হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে, এখানে ইজটা অক্সিলারি ভার্ব, বিংটা মেইন ভার্ব, যার অর্থ কি? ওই যে হওয়া, হচ্ছে, ওই ছাড়া আর কোনো ভার্ব নেই। তার মানে ওটা অ্যাক্টিভ। মানে অ্যাম বিং, ইজ বিং, আর বিং দেখলেই অনেকে ভাবে প্যাসিভ, হ্যাভ বিন, হ্যাজ বিন দেখলেই ভাবে যে প্যাসিভ, বাট না। হ্যাভ, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আবার যেটা বলছে, ওই বিনটা তো মেইন ভার্ব হিসাবে বসে অ্যাক্টিভের স্ট্রাকচারে, পারফেক্ট টেন্স গুলোতে। মানে এই বিন দেখলেই যে প্যাসিভ বলবো, বিং দেখলেই যে প্যাসিভ বলবো, বিষয়টা এরকম না। আমাকে ভালোভাবে এই বিষয়গুলোকে ডেভেলপ করতে হবে, প্রত্যেকটা কনফিউশন এই জায়গা থেকে ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি যে কথাগুলো বলছি এগুলো ঠিক না বলেন? কনফিউশন তৈরি হয় না আমাদের এই জায়গাগুলোতে? এগুলো তো জি স্যার। খুবই বেসিক বিষয়, কিন্তু হ্যাঁ, কিন্তু আমাদের প্র্যাকটিস না থাকার কারণে, বিষয়গুলোকে ডিটেলসে অ্যানালাইসিস না করার কারণে কনফিউশন তৈরি হয়। আর এই কনফিউশনের কারণেই আমরা কোনো কিছু বলতে গেলে মুখ দিয়ে কথা বের করতে পারি না, শাই ফিল করি, লজ্জা পাই, ভালোভাবে ইংলিশ স্পিকিং করতে পারি না, কথা বলতে পারি না। তো এই সবগুলো জায়গা আমি ধাপে ধাপে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। এরপর দেখেন, ইফ হি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করতো, টু লিভ দ্য কান্ট্রি, দেশ ত্যাগের, হি ড্যাশ স্টপড এট দ্য ফ্রন্টিয়ার। দেখছেন, হি ড্যাশ স্টপড এট দ্য ফ্রন্টিয়ার, এখানে দেখেন উড হ্যাভও আছে, আবার উড হ্যাভ বিনও আছে। এখন এখানে অ্যান্সারটা উড হ্যাভ বিন হবে, প্রথমটা পাস্ট পারফেক্টে আছে, তো পরেরটা আমার এটা থার্ড কন্ডিশনাল, তো পরেরটা ফিউচার ইন পাস্ট পারফেক্ট মুডে হবে। কিন্তু এখানে ফিউচার ইন পাস্ট পারফেক্ট মুডে আমার হি উড হ্যাভ স্টপ বলবেন, নাকি উড হ্যাভ বিন স্টপ বলবেন? কোনটা বলবেন? বাংলা বুঝতে হবে। বলছে ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ত্যাগের চেষ্টা করতো, যেমন আমাদের 2024 সালের 5ই আগস্টের পর অনেকে দেশ থেকে পালিয়ে গেছে, বের হয়ে গেছে, গেছে না? অনেক অনেক পার্সন, মানে যারা পলিটিক্যাল পার্সন, তাদেরকে আবার আটকাইছে অনেক। তো আহ, এরকম একটা সেন্টেন্স বলছে যে যদি সে দেশ ত্যাগের চেষ্টা করতো, হি ড্যাশ স্টপড এট দ্য ফ্রন্টিয়ার। এখন আপনি যদি বলেন হি উড হ্যাভ স্টপড, তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়। এখন সাবজেক্ট কিন্তু এখানে অ্যাক্টিভ হলে হবে না, প্যাসিভ। বাংলাটা এরকম হবে,
যে সে যদি চেষ্টা করতো দেশটাকে, তাকে থামানো হতো সামনে থেকে, হি উড হ্যাভ বিন স্টপ অ্যাট ফ্রম অ্যাট দ্য ফ্রন্টিয়ার। মানে কে থামাবে? পুলিশ, সেনাবাহিনী, বা যারা দায়িত্বে থাকে, তারা তাকে আটকাবে, তারা তাকে থামাবে। সে কি নিজেকে নিজে থামাবে? না। তাহলে এই জন্য এখানে উড হ্যাভ বিন স্টপড, অর্থাৎ অ্যান্সারটা কিন্তু ডি, অ্যান্সার কিন্তু এ না। তাহলে এই কনফিউশন গুলো ক্লিয়ার করব আমরা কখন করতে পারবো? যখন অ্যাকচুয়াল বাংলাটা বুঝবো। এটা বুঝতে পারছেন? 11 নাম্বার আমি কি বলছি? এটা উড হ্যাভ বিন স্টপড হবে, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, তাকে থামানো হোক। ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশটাকে চেষ্টা করতো, হি উড হ্যাভ বিন স্টপ অ্যাট দ্য ফ্রন্টিয়ার, তাকে সামনে থেকে থামানো হোক। বুঝতে পারছেন আমার কথা? কি বললাম? এটা অ্যান্সার হচ্ছে কি হবে? ডি। ডি কেন হবে এটা বুঝতে পারছেন নাকি? উড হ্যাভ বিন প্লাস আবার একটা ভি3। হ্যাঁ, বোঝেননি কেন হয় এটা? থামানো হতো, অন্য কারো দ্বারা থামানো হতো এই জন্য। হ্যাঁ, অন্য কারো দ্বারা থামানো হতো এই জন্য। রাইট, এই তো বুঝতে পারছেন। সে তো নিজে নিজে থামবে না, তাকে থামানো হতো, সেটা বলছে। এরপর দেখেন, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, যদি আমি জানতাম তুমি আসছো, আই উড গো টু দ্য স্টেশন, আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন। তাহলে হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে এখানে উড হ্যাভ প্লাস ভি3 হবে, আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন। সো পুট দ্য কারেক্ট ভার্ব, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল দ্য অ্যাক্সিডেন্ট। এই দেখেন, যদি ড্রাইভারটা সতর্ক হতো, এখানে হ্যাড বিন, এই বিনটা এখানে মেইন ভার্ব, এটা অ্যাক্টিভ। এবার বলছে দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ বি অ্যাভার্টেড, মানে র্যাশ করা যেত, অ্যাভার্ট করা, কমানো যেত। তাহলে এটা এটা কি হবে? এটা হচ্ছে সি নাম্বার হবে, উড হ্যাভ বিন অ্যাভার্টেড, উড হ্যাভ না, উড হ্যাভ বিন। কেন? কারণ এই জিনিসটাকে করা যেত কাদের দ্বারা? ড্রাইভারদের দ্বারা, মানুষের দ্বারা। এখানে অ্যাক্সিডেন্টটা সাবজেক্ট, কিন্তু এটা এটা তো কোনো কাজ করতেছে না, এটা তো অ্যাক্টিভ না, এটা প্যাসিভ। এই জন্য এখানে বিন প্লাস ভি3 হবে। ঠিক আছে? If I dash you, if I were you, I would not have done this. I would not have done. এটা ভুল আছে, যেহেতু এখানে উড নট হ্যাভ প্লাস ভি3, এখানে অ্যান্সার যা আছে এটা ওয়ার হবে। মানে বাংলা অর্থে এরকম, আমি এটা করতাম না, কিন্তু এটা কন্ডিশনালের সাথে এরকম মেলে না। ইফ হি উড গো ম্যাড, যদি সে পাগল হতো, সরি, হি উড গো ম্যাড, সে পাগল হতো, ইফ হি ড্যাশ দ্যাট, ইফ হি হার্ড দ্যাট, অর্থাৎ যদি সে শুনতো, যদি সে এটা শুনতো তাহলে পাগল হতো। এটা এটা সেকেন্ড কন্ডিশনাল হবে। উড প্লাস ভি1, এখানে উড হ্যাভ প্লাস ভি3 নেই, তাহলে এটা ইফ হি হেয়ার্ড দ্যাট, যদি সে এটা শুনতো, হি উড গো ম্যাড, সে পাগল হতো। তো যাই হোক, এই হচ্ছে মূলত কন্ডিশনালের ব্যবহার। আপনারা নিজেরা একটু আহ এটা করার চেষ্টা করবেন, নিজেরা একটু দেখার চেষ্টা করবেন, দেখবেন এই বিষয়টা, এই ফাংশনটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এটা মানে সহজ কথায় হচ্ছে কন্ডিশনাল মানে শর্তযুক্ত বাক্য। মানে বাক্য হচ্ছে যেখানে সাবজেক্ট ভার্ব থাকে এবং কমপ্লিট থাকে সেন্টেন্স। আর বাক্যাংশ বা ক্লজ হচ্ছে ছোট ছোট সাবজেক্ট আর ভার্ব থাকবে, কিন্তু পূর্ণ বাক্য তৈরি করতে পারে না, একটার উপর একটা ডিপেন্ড করে থাকে। তো এই কন্ডিশনাল হচ্ছে মূলত এগুলো ক্লজ, আলাদা দুইটা ক্লজ নিয়ে একটা বাক্য গঠিত হচ্ছে। দুইটা ক্লজের ভিতরে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো কন্ডিশনাল চার প্রকার: জিরো, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। জিরো কন্ডিশনাল হচ্ছে এমন দুইটা ক্লজ যেখানে দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা থাকে, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে একটা ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্স, আরেকটা ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে ইফ দিয়ে যে ক্লজটা হয় সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, আর ইফ ছাড়া যে ক্লজটা থাকে সেটাকে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলে। ওই মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে ইফ ক্লজটি তৈরি হয়। সেকেন্ড কন্ডিশনালটা কি? একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আরেকটা ক্লজ হচ্ছে উড প্লাস ভি1, এটাকে বলা হয় ফিউচার ইন পাস্ট মোড, উড প্লাস ভি1 এ থাকে। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হ্যাড প্লাস ভি3,
আরেকটা হচ্ছে ফিউচার ইন পাস্ট পারফেক্ট উড হ্যাভ প্লাস ভি থ্রি, বাট যদি প্যাসিভ হয় উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এরকম। আমি পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিয়ে দিব, আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? কন্ডিশনাল সেন্টেন্স। আর আমি আপনাদের যে কনভারসেশন গ্রুপের লিঙ্ক গুলো দিয়েছি, গ্রুপ ওয়ান যেটা, যারা মেয়েরা আছেন এটা জয়েন করবেন, আর গ্রুপ টু এবং থ্রিতে ছেলেরা জয়েন করবেন। আমি আপনাদের অ্যাপ্রুভ করে নিব এবং ওইখানে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো আগামীকাল থেকেই সাবমিট করতে পারবেন। একটু দ্রুত জয়েন হয়ে যাবেন, কারণ ওই আমি একবার অ্যাপ্রুভ করার পর যারা জয়েন করেনি তারা একদিন পর 2 দিন পর আবার জয়েন দেবে, বারবার করতে হয়, ওইটা করে পারা যায় না। এই জন্য সবাই ওই জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখলে আমি একসাথে অ্যাপ্রুভ করে নিতে পারবো, তাহলে আর পরে ঝামেলা হবে না। এই জন্য আমি একটু টাইম নিচ্ছি। তো আগামীকাল থেকে স্যার আজকে বুঝতে পারছিলাম যে 1 2 না 3 দিব জয়নিংটা। আমি তো সবই লিখে দিয়েছি গ্রুপে, অনে জাস্ট জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবেন, আমি অ্যাপ্রুভ করে নিব। ওইখানে আপনারা টেক্সট করে, স্পিচ দিয়ে, ভয়েস দিয়ে আপনারা কনভারসেশনও করতে পারবেন। আর কিভাবে কি করতে হবে সেখানে রুলস গুলো আমি দিয়ে দিব, এবং হোমওয়ার্ক গুলো আপনারা কভার করতে পারবেন। তো এই যে কন্ডিশনাল সেন্টেন্সটা দেখালাম, আমি আপনাদের এরপরে লেট আর হ্যাভিং একটা ভার্ব আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ভার্ব, লেট এবং হ্যাভিং, এই দুটো ভার্ব দেখাবো। এবং পজিটিভ ভার্বের উপর একটা ক্লাস নেব। আর প্যাসিভ ভয়েস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই আমি বলে রাখি, লেট এবং হ্যাভিং, পজিটিভ ভার্ব এবং প্যাসিভ ভয়েস, এই তিনটা ক্লাস নেওয়ার পর আমরা ডিরেক্টলি ল্যাঙ্গুয়েজ ড্রিলের ভিতর চলে যাব, মানে প্র্যাকটিস। অর্থাৎ এই যে টেন্সের যত ফাংশন আছে, মরাল সেমি মরালের যত ফাংশন আছে, ক্লিয়ার করে প্রত্যেকটাকে ট্রান্সফর্ম করে যে কোনো সেন্টেন্স বাংলা দেখলে যেন ইনস্ট্যান্টলি আমি বলতে পারি, সেটা নেগেটিভ হোক, ইন্ট্রোগেটিভ হোক, ডাবল ইভেইস ওয়ার্ড হোক, আর যে টেন্সই হোক না কেন, তার জন্য যে প্র্যাকটিসটা করানো দরকার আমি আপনাদের করাবো। এটা করানোর পর আমরা রিডিং এবং আইএলস কিউ কার্ড স্পিকিং টপিকের ভিতরে মুভ করব। আপনাদের আমি আউটলাইন দিয়ে রাখলাম, রিডিং এবং আইএলস কিউ কার্ড স্পিকিং টপিক। এটা কমপ্লিট করার পর কনভারসেশন প্র্যাকটিস প্লাস রাইটিং এর ভিতরে মুভ করব। এইভাবে আমরা সামনের দিকে এগোবো। তো এই যে ক্লাসটা নিলাম এটা অ্যাটলিস্ট ভালোভাবে করেন, একসাথে সব শিখতে গেলে পারবেন না। আমি যতটুকু শেখাবো, যতটুকু দেখাবো, ভালোভাবেই দেখাচ্ছি শেখাচ্ছি, আপনারাও এগুলো একটু কভার করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন। আর আমি পিডিএফ ফাইলটা এখন দিয়ে দিচ্ছি, রেকর্ড ক্লাসটাও দ্রুত দিয়ে দিব। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।